শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ানহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই আগস্টের বর্ষা আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী আজ, এখনও উত্তর মেলেনি অনেক প্রশ্নের। জুলাইয়ের উন্মাদনায় পুড়ে ছাই হয়েছিল চালু বহু কারখানা, সচল হয়নি এখনো। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ৩৬ দিনের জুলাই আন্দোলনের পরিণতিতে ৫ই আগস্ট শেখ হাসিনার স্বৈর শাসনের অবসান ঘটে। সেই ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি আজ। জুলাই আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি দিয়ে। তখন সেখানে সরকারের পদত্যাগ বা পতনের লক্ষ্য ছিল না। তবে ঘটনাক্রমে সেই আন্দোলন আর কোটা সংস্কারের দাবিতে আটকে থাকেনি। আন্দোলন দমাতে সরকার কঠোরতার পথ বেছে নিলে একের পর এক লাশ পড়তে থাকে পুলিশের গুলিতে। এতে ক্রমে তীব্র হয়ে ওঠে আন্দোলন। এক পর্যায়ে ছাত্রদের সঙ্গে রাজপথে নেমে আসে বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ। ২০২৪ সালের ১ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চাকরিতে কোটা সংশোধনের দাবিতে আন্দোলন শুরু হয়। ৩রা জুলাই ঢাকায় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে তারা। ক্রমেই বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা। ৫ই জুলাই পূর্ণতা পায় আন্দোলন। তবে আন্দোলন শেষ হতেই বেশ কিছু প্রশ্ন সামনে আসে, যার উত্তর এখনও ধোঁয়াশায় ভরা। প্রথম প্রশ্ন তোলেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি প্রশ্ন তোলেন নিহতদের শরীরে ৭.৬৫ ক্যালিবারের ভারী বুলেট পাওয়া নিয়ে। ন্যাটো স্ট্যান্ডার্ড এই বুলেট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহারের কথা নয়। সাখাওয়াত হোসেন প্রায় সঙ্গে সঙ্গেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদ হারান। এর কয়েক মাস পর জাতিসংঘে গিয়ে নতুন আরেকটি প্রশ্ন উস্কে দেন তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। তিনি সেখানে ছাত্রনেতা মাহফুজকে আন্দোলনের প্রধান পরিকল্পনাকারী বলে পরিচয় করিয়ে দেন, আর এই আন্দোলনকে মেটিকিউলাস ডিজাইন বা সূক্ষ্ম পরিকল্পনা বলে অভিহিত করেন। ফলে এই প্রশ্ন উঠে যায়, কোটা সংস্কার কি তবে শুধুই অজুহাত ছিল? এই আন্দোলন কি অর্গানিক নয়? একজন বা একাধিক সাধারণ ছাত্রের পক্ষে কি এ ধরনের মেটিকিউলাস পরিকল্পনা এগিয়ে নেওয়া সম্ভব? এসব প্রশ্ন আন্দোলনকে সন্দেহের ঊর্ধ্বে থাকতে দেয়নি। লাশ পড়েছে সত্য, সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে তাও সত্য। কিন্তু সরকারের দায়িত্বশীলদের তুলে দেয়া প্রশ্নই তৈরি করেছে ধোঁয়াশা। জুলাইয়ে যেসব দাবি করা হয়েছিল তার বড় অংশই পরিবর্তিত হয়নি। শেখ হাসিনা কোটা নিয়ে যে সর্বশেষ গেজেট প্রকাশ করেছিলেন, সরকারি চাকরিতে সেই কোটায় বহাল আছে। অর্থাৎ শেখ হাসিনার যে সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল তাই বহাল আছে। এর বাইরে আন্দোলন শেষ হতেই মুক্তিযুদ্ধের স্মৃতিকে সংঘবদ্ধ আক্রমণ এ প্রশ্ন তুলে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির এই আন্দোলন নিয়ে আগাম পরিকল্পনা ছিল কিনা। এগুলো এমন প্রশ্ন, বাংলাদেশের সামনে অগ্রসর হওয়ার জন্য যে প্রশ্নের উত্তর পাওয়া অত্যন্ত জরুরি। একসময় যে কারখানায় দেশের যানবাহনে ব্যবহৃত বেশিরভাগ টায়ার উৎপাদন হতো, সেটি এখন কঙ্কাল। কারখানার বেকার হওয়া ১২,৫০০ শ্রমিকের অনেকেই অন্য প্রতিষ্ঠানে কম বেতনে চাকরি করছেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার ও পাইপ কারখানা পুড়িয়ে দেওয়ায় দেশে গত ২ বছরে টায়ারের দাম অনেক বেড়ে গেছে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে এই কারখানায় লুটপাট চালানো হয় এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় জুলাই গণ অভ্যুত্থানের পর। গাজী টায়ারের মালিক গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক আওয়ামী লীগ আমলে পাট ও বস্ত্রমন্ত্রী এবং এই এলাকার সংসদ সদস্য ছিলেন। কারখানায় শেডের পর শেড আগুনে পোড়া। যে ৫তলা ভবনে আগুনে পুড়ে অনেকে মারা গেছে বলে দাবি করা হয়, সেটিতে গিয়ে দেখা যায় কলামগুলো ফেটে গেছে। ৪তলা ও ৫তলার ছাদ ধসে ৩ তলায় পড়েছে। ২৬ একর ৭২% জমির ওপর বিশাল কারখানা, এলাকা নীরব, নিস্তব্ধ। এই একটি কারখানা দেশকে টায়ার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছিল। মাঝারি ও হালকা টায়ার আমদানি প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। সেদিন এখন অতীত। চোখের পলকে একটি প্রতিষ্ঠিত কারখানা কিভাবে ধ্বংস করে দেয়া যেতে পারে তার উদাহরণ হতে পারে এই গাজী টায়ার্স।
বর্তমানে হালকা যানবাহনের টায়ারের দাম প্রায় দ্বিগুণ, কিন্তু সেসব টায়ার আগের চেয়ে অর্ধেক সময়ও টিকছে না বলে দাবি করছেন চালকরা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একটি পরিবারের ১১২ সদস্যের লাশ প্রায় ৩ বছর পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন। গত জুলাই মাসে উদ্ধার করার পর ৪ আগস্ট তাদের দাফন করা হয়। গাজা সিটির আবু শারিয়া ও আল হাসাইনা পরিবারের স্বজনরা ফিলিস্তিনি পতাকায় মোড়ানো মরদেহগুলোর পাশে দাঁড়িয়ে শেষ বিদায় জানান। প্রায় ১০০০ দিন পর প্রিয়জনদের দাফনের সুযোগ পেয়ে একদিকে যেমন কিছুটা স্বস্তি, অন্যদিকে তেমনি নতুন করে শোক নেমে এসেছে তাদের জীবনে। ২০২৩ সালের নভেম্বরে গাজার সাবরা এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান একটি আবাসিক ব্লকে হামলা চালায়। সেখানে আবু শারিয়া ও আল হাসাইনা পরিবারের শত শত সদস্য বসবাস করতেন এবং আশ্রয় নিয়েছিলেন। এই হামলায় ৩০০ জনের বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে ৪৪ শিশু, ৩৭ নারী এবং ১০ জনের বেশি প্রতিবন্ধী ব্যক্তি ছিলেন। ভবন ধসে পড়ায় অধিকাংশ মরদেহ ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে যায়। ইয়েমেনের উপকূলে গোলার আঘাতে ভারতের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ সাগরে ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৪ আরোহীর সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতের নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য নিশ্চিত করেছেন। এমএসডি ফাইজ নূরে আউলিয়া নামের এই জাহাজের ১৪ আরোহীর মধ্যে ১৩ জনই ভারতের নাগরিক। এ উস্কানিমূলক হামলার তীব্র নিন্দা জানিয়ে সোনোয়াল বলেন, এই অঞ্চলে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তবে ঠিক কারা এ হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর একের পর এক হামলার সর্বশেষ ঘটনা এটি। হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার পর থেকে কিছু তেলবাহী জাহাজ বিকল্প পথ হিসেবে লোহিত সাগর ব্যবহার করে আসছিল। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশের বেসরকারি খাতে বিনিয়োগে দীর্ঘদিন ধরেই চলছে স্থবিরতা। এরই ধারাবাহিকতায় ব্যাংক ঋণের প্রবাহও এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৪.৪৭%। অথচ সংকোচনমুখী মুদ্রানীতি সত্ত্বেও এ খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৮.৫%, যেখানে বাস্তবায়ন হয়েছে তার প্রায় অর্ধেক। বেসরকারি খাতে ঋণের এ খরা দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতিতেও স্পষ্ট প্রভাব ফেলছে। ক্রমাগত কমছে জিডিপির সঙ্গে বিনিয়োগের অনুপাত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য উদ্ধৃত করে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২২-২৩ অর্থবছর শেষে দেশের জিডিপি বিনিয়োগ অনুপাত ছিল ৩০.৯৫%। টানা ৩ বছরের নিম্নমুখী প্রবণতায় সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২৭.৯৩%। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে সংকট আরও গভীর হয়েছে। বিশ্বকাপ সহ ফিফার বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা বাতিল হওয়ার পর মরক্কোর রাজধানী রাবাতে ৫ই আগস্ট বুধবার ফিফার জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ইনফান্তিনো। একই সঙ্গে ইনফান্তিনো বিভিন্ন সদস্য দেশের সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন বলে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছে, সভাপতি পদ টিকিয়ে রাখতে ইনফান্তিনোর ঘনিষ্ঠ কর্মকর্তারা ফিফার ২১১ সদস্য দেশের অনেক ফুটবল সংস্থার কাছে তার পক্ষে সমর্থন জানাতে অনুরোধ করছেন। এখন পর্যন্ত মাত্র কয়েকটি দেশ প্রকাশ্যে ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে। এমনকি ইনফান্তিনোর দীর্ঘদিনের মিত্র সৌদি আরবও এখন পর্যন্ত সমর্থনের ঘোষণা দেয়নি।
বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।